একটা ভালো এক্সক্লুসিভ রিপোর্ট দর্শক। কলকাতার ইকো পার্কে চ্যানেল 24 এর ক্যামেরায় ধরা পড়ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ কয়েকজন মাদ্রাসার ছাত্ররা জামি ইউনুসের বরাবর যে রাস্তাটা, এই রাস্তাটার ভিতর থেকে দৌড়ায় বেরিয়ে এসে সেই জায়গাতে আমাকে আমাদের গাড়ি ভাঙচুর করে সেই গাড়িতে আমিও ছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং আসিফ নজরুল স্যার, আপনাদেরকে 6 ঘন্টা সময় দিলাম। আমরা ছাত্ররা 35-এর প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। যদি 6 ঘন্টা আমাদের দাবিকে মেনে নেওয়া না হয়, আমরা আবারও গণভবন ঘেরাও করা হবে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গ্রেপ্তার, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে গিয়াসউদ্দিন তারিক জুরির উপর হামলা। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আপনারা জানেন, গতকাল পূর্ব ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তিকারীর বিরুদ্ধে মানববন্ধন ছিল, আয়োজন করেছিল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুতরাং এই প্রোগ্রামটি পূর্ব পরিকল্পিতভাবে ব্রাহ্মণবাড়িয়ার উগ্রবাদীরা বানচাল করে দেয়। তো আমরা আমাদের কোনো নেতাকর্মী এবং কোনো শ্রোতা সেখানে যায়নি। আমি গিয়েছিলাম জাস্ট ডিসি মহোদয়ের কাছে বিষয়টি ইনফর্ম করার জন্য যে আমরা প্রোগ্রামটা করতে পারি নাই, কারা বারবার এইভাবে আমাদের স্বাধীন দেশে এই ব্রাহ্মণবাড়িয়া এই প্রোগ্রামগুলো বানচাল করে, তাদেরকে একটু চিনে রাখেন, তাদেরকে একটু জিজ্ঞেস করেন। কিন্তু আমার ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে আমার গাড়িতে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মী ছিল। সেই নেতাকর্মীর গাড়িতে তারা মাদ্রাসার ছাত্ররা জামি ইউনুসের বরাবর যে রাস্তাটা, এই রাস্তাটার ভিতর থেকে দৌড়ায় বেরিয়ে এসে সেই জায়গাতে আমাকে আমাদের গাড়ি ভাঙচুর করে সেই গাড়িতে আমিও ছিলাম। তো এতে সারা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়, সাধারণ জনতা এমনকি অনেক হিন্দু মানুষ পর্যন্ত মর্মাহত হয়েছে। কারণ অনেক হিন্দুরাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব ধর্মের মধ্যে কিছু উগ্র থাকে, তাদের মধ্যে যেমন উগ্র আছে আমাদের মধ্যে উগ্র আছে, যেটার প্রতিফলন, যেটার বাস্তব প্রমাণ কালকে দিয়েছে। এই জন্য আমি বিষয়টাকে খুব এড়িয়ে যেতে চেয়েছিলাম। এরপরও তাদের বারবার এরকম আক্রমণ আমরা আর কত সহ্য করব। তো সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার কাছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয়ভাবে যোগাযোগ করেছেন। অলরেডি আমাদের সারা বাংলাদেশ জুড়ে কেন্দ্রীয় কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের 2টা কর্মসূচি ছিল। এই ব্রাহ্মণবাড়িয়া সদরে আজকে 2টা কর্মসূচি ছিল। একটা কর্মসূচি ছিল সুলতানপুরে বিক্ষোভ সমাবেশ, আর একটা কর্মসূচি ছিল ঢাকা টু সিলেট এবং ঢাকা টু চিটাগং এর রেল লাইন বন্ধ করা। কিন্তু রাত্র প্রায় 3:30টা পর্যন্ত প্রশাসন আমার বাড়িতে ছিল। প্রশাসনের লোক থাকার কারণে আমি তাদেরকে কমিটমেন্ট করেছি, ঠিক আছে আপনি যেহেতু বাড়িতে এসেছেন, অন্তত পক্ষে আমি একটু অপেক্ষা করব যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেয় তাহলে আমরা এই আন্দোলনটা তুলে নিব। আমরা ন্যায়ের পক্ষে, ন্যায্য বিচার যেন হয় সেটার পক্ষে। তো আমি আজকে যে ঢাকা এবং চট্টগ্রাম টু সিলেট যে রেল লাইন বন্ধ করার কর্মসূচি ছিল সেটা আমি বাতিল করেছি। এবং আজকে এখানে আমাদের কর্মসূচি ছিল এই টোটাল হাইওয়ে রোড সামনে পিছনে সবগুলো বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সব ব্লক করে দিব। কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এডিসি মহোদয় আমাকে ফোন করে বলছেন যে হুজুর, আমরা সর্বোচ্চ আমরা আপনার এই বিষয়টা আমলে নিয়ে আমরা চেষ্টা করতেছি আসামিদেরকে ধরার জন্য, কারা এই ঘটনাটা ঘটিয়েছেন। আমি এখানেও তাদেরকে সম্মান দেখিয়েছি 6:30টার পরে। সম্মান দেখিয়ে আমি এই পর্যন্ত আজকের এই প্রোগ্রামটা স্বাভাবিকভাবে আমাদের যে এলাকাবাসী দায়িত্বশীল যারা আছেন, যারা মাঠে কাজ করেন, শুধু প্রতিনিধিদেরকে নিয়ে আসছি। এখানে যারা আসছে এক একজন এক একটা প্রতিষ্ঠান, এখানে যারা আসছে এক একটা নেতা। সুতরাং এই কর্মীগুলোকে আমরা
ভোগান্তি অথবা প্রশাসনের প্রতি রেসপন্স এবং ভালোবাসা রেখে, শ্রদ্ধা রেখে আমরা সেখানে নিয়ে আসি নাই। আমি আজকে এই মানববন্ধন থেকে আমি উদাত্ত আহ্বান করব। আজকে দেখেন, আমি কিন্তু অনেকে যারা বলেন যে মাঠে আমি কেন নামি, এরা মাজার ভাঙ্গা শুরু করেছে, আমি মাঠে প্রতিবাদ করেছি, সুন্নি জনতা প্রতিবাদ করেছে, ঠিক কি না? যদি মাজার না ভাঙতো আমাদেরকে আন্দোলন হইতো না। জশ্নে জুলুস, মিলাদুন্নবীর জুলুস সারা জীবন করে আসছি। ওই কসবা এবং বিজয়নগরে রাজপথকে রক্তে লাল করেছে তারা লাঠিয়াল বাহিনীরা, তখন আমরা প্রতিবাদ করেছি। যদি তারা আমাদেরকে রক্তাক্ত না করতো আমরা কি মাঠে নামতাম? গতকাল আমি গিয়েছি শান্তিপ্রিয় ভাবে ব্রাহ্মণবাড়িয়া, আমাদের শহর, আমরা স্বাধীনভাবে সেই শহরে আমি ব্যক্তিগত কাজে গিয়েছি। প্রোগ্রাম স্থগিত করে দেওয়ার পরও কি ব্যক্তিগতভাবে কি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার অধিকার কি আমাদের নেই? তারা যদি গতকাল আমার গাড়ি না ভাঙতো এবং আমাদের আহলে সুন্নাতুল জামাত নেতার কর্মী যে গাড়িতে ছিলেন, আমরা যে একসাথে ছিলাম, এই গাড়িতে যদি আক্রমণ না করতো আজকে কি এই রৌদ্রের মাঝে আমরা এখানে দাঁড়াইতাম? তো আমরা বারবার প্রমাণ করেছি প্রশাসনকে যে আমরা কখনো কাহারও গায়ের উপরে পরে ঝগড়া করি না, এবং আমরা এই গায়ের উপরে ঝগড়া করার অভ্যাস আমাদের নাই। কিন্তু যারা আমাদেরকে আঘাত করে আমরা তার প্রতিরোধ করার জন্য আমরা চেষ্টা করি। তো আজকে আমি ছোট্টভাবে এই মুক্ত আলোচনায় দুইটা কর্মসূচি দিয়ে যাচ্ছি। প্রশাসন এখানে আছেন, প্রশাসন উপর স্তরের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আলোচনা করবেন, এবং আমি এই কালকেই হয়তোবা প্রশাসনের সর্বোচ্চ জায়গায় আমি কথা বলার চেষ্টা করব। আমার ঘটনাটা ঘটেছে গতকাল 2:10, আজকে প্রায় 2টা বাজতেছে, তার মানে বোঝা গেল প্রায় 24 ঘন্টা হয়ে গেল। আমি সকালে প্রশাসনকে ফোন দিয়েছিলাম 9টার দিকে। তিনি আমাকে বললেন কি জানেন? তিনি আমাকে বললেন যে ঘটনাটা যে ঘটাইছে, আমরা তো জামে ইউনিভার্সিটিতে ফোন দিয়েছিলাম, ওনারা বলছে ওনাদের মাদ্রাসা বন্ধ, এখন কেডা ঘটনাটা ঘটাইছে আমরা এটা দেখব। তো আমি একটু আপনাদের কাছে, প্রশাসনের কাছে জানতে চাই, আপনি যে বললেন যে কে ঘটনা ঘটাইছে দেখবেন, আচ্ছা ঘটনাটা কি রাতে 3টার পর ঘটাইছিল? দিনের বেলা প্রকাশ্যে ঘটাইছে। রাস্তাঘাটের সিসি ক্যামেরা আছে, এগুলো তদন্ত করা কি খুব কঠিন ব্যাপার না? তো এই জন্য আমি প্রশাসনকে বলবো 9 আর 6 দিয়ে বুঝাইবার দিন শেষ হয়ে গেছে। এখন তাড়াতাড়ি আসামি ধরবেন কিনা কোন, তাড়াতাড়ি তাদেরকে আইনের আওতায় আনবেন কিনা কোন। আজকের সুলতানপুর থেকে আমার কর্মসূচি হলো, যদি এই আজকে সন্ধ্যার ভিতরে যদি প্রশাসন কর্তৃক যদি আমাকে সুন্দর একটি ফায়সালা যদি না দেয় এবং আসামিকে যদি গ্রেফতার না করে, তাহলে ইনশাল্লাহ আমাদের বরাবরের কর্মসূচি এবং এই আগামীকাল আমাদের ঢাকা থেকে সিলেট যে হাইওয়ে রোড আছে সেটা ইনশাল্লাহ চান্দোরা ডাক বাংলার সামনে বন্ধ হয়ে যাবে। 2 নম্বর কর্মসূচি ঘোষণা করছি। আগামীকাল এই ব্রাহ্মণবাড়িয়া টু কুমিল্লা পর্যন্ত যে হাইওয়ে রোড আছে, এই হাইওয়ে রোড অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। সুতরাং এখানে আবার কর্মসূচি হবে। আগামীকালের কর্মসূচি আমাদের, আগামীকাল এই রোড টোটাল রোড বন্ধ থাকবে, এবং প্রত্যেক জায়গা কিভাবে কর্মসূচি দিতে হয় আর প্রশাসনকে কিভাবে বুঝাইতে হয় কর্মসূচি, সেটা ইনশাল্লাহ আমরা বুঝাবো। এবং ইনশাল্লাহ ঢাকা টু সিলেট, ঢাকা টু চট্টগ্রাম এই রেল লাইন আগামী পরশুদিন বন্ধ থাকবে, এবং অতি শীঘ্রই এই 2 দিন কর্মসূচির পরে আমাদের এই কর্মসূচি লং মার্চ টু ব্রাহ্মণবাড়িয়াতে আমরা সুন্নিরা প্রবেশ করব ইনশাআল্লাহ। আমি শুধু এই বার্তাটা দেওয়ার জন্য আমি আপনাদের সামনে এসেছি। আপনারা হলো সুন্নাতুল জামাত যারা রয়েছেন, এই দেশে নবীর বিরুদ্ধে কথা বলা হবে, নবীর বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে যদি কথা বলা না যায়, তাহলে এই প্রোগ্রামগুলো যারা বাধা দেয় তারাও নবীর দুশমন, কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা সার্বজনীন প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামকে বানচাল করাতে আমরা ক্ষুব্ধ হয়েছি। এই জন্য ওই সমস্ত নবী বিদ্বেষীদেরকে আমরা আর ছাড় দিব না, কথা বলেন ঠিক কিনা? সবাই ভালো থাকুন, আজকে সবাই বাড়িতে যান। আগামীকালের কর্মসূচি ইনশাআল্লাহ আপনারা বাস্তবায়ন করবেন, কেন্দ্রীয় নোটিশ মোতাবেক ইনশাআল্লাহ আপনারা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমি একটা প্রমাণ দিচ্ছি। আমি একটা উপদেষ্টাকে মেসেজ করেছিলাম যে আমরা রান্না করা খাবার দিচ্ছি, আমাদেরকে কয়েক বস্তা চাল দেন। উপদেষ্টা শর্ত দিয়েছে কি জানেন? যে আমরাই একটা রাজনৈতিক দল করব,
আমরা একটা রাজনৈতিক দল করব, আপনি কি আমাদের সঙ্গে যোগ দিবেন? তাহলে আমি আপনাদেরকে চাল দিব। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি মেসেজটা, এই যে আমাদের এক ট্রাক খাবার দেওয়া যাবে কি? আমরা এক ট্রাক জমা করেছি অলরেডি স্যার। লিখছে বাকের ভাই রুৎফর ভাইকে নদেন, আমাকে দেবে তাই তখন ওদের সঙ্গে যোগাযোগ করি আর আমাকে না বলে। এরপরে লিখছে দেখেন দল গঠন করলে আসবেন, এই শর্তটা সঠিক কিনা বলেন, সঠিক কিনা? না না এটা লিখছে কিনা? লিখছে জাস্ট আপনাদের একটু হালকা করে দেখালাম, ছবি তোলা সুযোগ দিচ্ছি না আমি। দেখেন তাহলে দেখেন এই দল গঠন করার বিষয়টা আমি একজন সাংবাদিককে সাক্ষী হিসেবে দেখাইছি, সবাইকে মেসেজটা নেওয়ার সুযোগ দিলাম না। আমি শুধু বলছি যে আপনাদের এই রাজনৈতিক অভিলাষ এই আমাদের ভাইদের সুস্থ না হওয়ার কারণ, আপনাদের এই রাজনৈতিক অভিলাষ এই আমাদের আহত ভাইদেরকে গুরুত্ব না দেওয়ার কারণ, আপনাদের এই রাজনৈতিক অভিলাষের কারণে আপনারা যে জেলায় জেলায় হানিমুন করছেন, আমাদের অসুস্থ ভাইদেরকে সময় দেওয়া সম্ভব হচ্ছে না, আপনারা তাদেরকে দেখার সুযোগ পাচ্ছেন না। আপনাদের রাজনৈতিক অভিলাষ যদি থাকতো, আপনারা আন্দোলনে আগে বলেছিলেন এই আন্দোলন শেষে আপনারা এই প্ল্যাটফর্ম বিলুপ্ত করবেন। আমার কাছে যে প্রশ্ন, আপনি হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে এই প্ল্যাটফর্ম বিলুপ্ত করতেন, মানে হাসিনাকে আরো সুযোগ দিতেন। কিন্তু হাসিনা পালাইছে, এখন আপনি এখানে দাঁড়ায় থাকবেন, এখন হলো মানে বিএনপি জামাতকে বিট দেওয়ার জন্য। ঠিক আছে, আমি এগুলো কেন বলছি? আপনাদের প্রত্যেকটা আচরণে, প্রত্যেকটা জেলায় জেলায় আপনারা যে ঘরোয়া মিটিংগুলো করছেন, প্রত্যেকটা মিটিংয়ের এজেন্ডায় আওয়ামী লীগ অংশ নিচ্ছে এবং তারা অর্থায়ন করছে, তারা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে। কেন আমি সেই ব্যাখ্যা দিচ্ছি আজকে। এই ব্যাখ্যাটার অন্যতম কারণ হলো যে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো ফ্লোর নাই, এক নম্বর বিষয়। তো তারা কিছু যদি করতে চায় তাহলে কোনো একটাতে ঢুকতে হবে। এবার ঢোকার জন্য উত্তম উন্মুক্ত প্ল্যাটফর্ম কোনটা বলেন? বৈষম্য বিরোধী। ভালো করে শুনেন কিন্তু। এবং তার প্রমাণ কই থেকে পাইলাম? হাসনাত আব্দুল্লাহ শ্রমিক লীগ নেতার বাসায় গিয়ে মিটিং করলো। তার মানে শ্রমিক লীগ নেতা তার জন্য নিরাপদ এবং শ্রমিক লীগ নেতাও হাসনাত আব্দুল্লাহকে নিরাপদ বন্ধু মনে করে, তাই না? একটা গেল। দুই নম্বর বিষয় হলো যে যেহেতু বিএনপি তো এদেরকে নেবে না, জামাত তো এদেরকে নেবে না, তাই নয়? এবং বিএনপির লোকেরাও তো বৈষম্য বিরোধীতে যাবে না, জামাতও তো যাবে না, এবং বাংলাদেশের নাগরিকরা বিরোধ তিনটা দলের একটা মোড়লে আবদ্ধ। তাহলে এরা এই জায়গা থেকেও আওয়ামী লীগকে টানার সম্ভাবনা আছে এবং টানছে। তার প্রমাণ হলো তারা শ্রমিক লীগ নেতার বাসায় মিটিং করছে। এখন বিষয় হলো তারা দল খুলুক, সব ঠিক আছে, করুক। বেটা মানুষ হিম্মত নিয়ে কথা বলবে, দল খুলবো, রাজনীতি করবো। কিন্তু প্রশ্ন হলো এই যে ভাই যাদেরকে ডাক দিলেন আন্দোলনে, এরা যে পা হারালো, হাত হারাইলো, ঠিক আছে, এরা 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 যখন না খেয়ে থাকবে, এই অসুস্থ মানুষগুলো যখন কোনো কর্মসংস্থান পাবে না, তখন আপনাকে কি বলে গালি দিবে জানেন? হ্যাঁ, ড্যাশ ড্যাশ ড্যাশ। কি দেবে না গালি? দেবে না? তখন কি করবেন বলেন? এই মানুষগুলোর জন্য এখানে উপদেষ্টারা বসে আছে। আমার প্রশ্ন হলো, যখন উপদেষ্টারা সিলেকশন হইল, তাই না, সেইখান থেকে এই আন্দোলনে যারা স্টেক হোল্ডার তাদেরকে নেওয়া হলো না কেন? কেন 2 জন বিএনপি মতাদর্শের লোক নেওয়া হলো না? কেন 2 জন জামাত মতাদর্শের লোক নেওয়া হলো না? কেন গণ অধিকারে 2 জন নেওয়া হলো না? কেন লেবার পার্টির একজন নেওয়া হলো না? কেন ববি হাতের দলের ভাইয়ের দলে নেওয়া হলো না? কেন গণতন্ত্রের মঞ্চের একজন নেওয়া হলো না? আপনি বাম নিলেন, নাস্তিক নিলেন, হ্যাঁ, সমকামী নিলেন, আওয়ামী লীগের অনুসারী নিলেন, সবই নিলেন, শুধুমাত্র এই বিরোধী রাজনৈতিক গোষ্ঠীদেরকে বাদ রাখলেন। সমন্বয়কদের রাজনৈতিক অভিলাষ, অনেকে বলবে, এখন বলছে আমাদের রাজনৈতিক দল খোলার কোনো চিন্তা ভাবনা নাই। আপনাদেরকে সরল মনে আমি জিজ্ঞাসা করছি, আপনারা কি মনে করেন এরা যে কথাটা বললো রাজনৈতিক দল খোলার ইচ্ছা নাই, এটা কি সত্য বলেন আপনারা? তাহলে এই যে ভাই বেটা মানুষ বুকে দম নিয়ে কথা বলে, রাজনৈতিক দল খুললে রাজনৈতিক দল খুলবো, সমস্যা কি? তোমরা বেটা মানুষ না বেটি মানুষ? রাজনৈতিক দল খুলবা, কিন্তু একবার বলো খুলবা, একবারে বলো খুলো না, তাই না? এদের এই রাজনৈতিক অভিলাষের জন্যই আমাদের এই অসুস্থ ভাইরা এরকম ভাবে হচ্ছে। আজকে যদি ওরা রাজনৈতিক অভিলাষ না করতো তাহলে দেখবেন এই অসুস্থদের দেখার জন্য বিএনপি জামাত সবাই মিলে মন খুলে টাকা ঢেলে দিত।
আমরা তো ডক্টর ইউনূস স্যারকে ভালোবাসতে চাই, এই কাজটা কেন করলেন আমাদের প্রশ্ন। এগুলোর কারণে আমরা বারবার বলছি আমাদের বিপ্লবটা চুরি হয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং আসিফ নজরুল স্যার, আপনাদেরকে 6 ঘন্টা সময় দিলাম আমরা ছাত্ররা। 35-এর প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। যদি 6 ঘন্টা আমাদের দাবিকে মেনে নেওয়া না হয়, আমরা আবারও গণভবন ঘেরাও করা হবে। যমুনার সামনে অবস্থান করতেছি, আমাদের দাবি 35। আমরা 35শে জুলাই দেশ স্বাধীন করেছি। আমরা 35শে জুলাই যেহেতু দেশ স্বাধীন করেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং আসিফ নজরুল স্যার, আপনাদেরকে 6 ঘন্টা সময় দিলাম আমরা ছাত্ররা। আপনাদেরকে 6 ঘন্টা সময় দেওয়া হলো। যদি 6 ঘন্টা আমাদের দাবিকে মেনে নেওয়া না হয়, আমরা আবারও গণভবন ঘেরাও করা হবে। গণভবন আবারও ঘেরাও করা হবে। যদি 6 ঘন্টা আমাদেরকে সময় না দেওয়া হয়, আমরা রক্ত দিয়েছি, আবার আমরা রক্ত দেব। সরকার হয়তো জানে না এই 35 আন্দোলনকারীরাই হচ্ছে কোটা আন্দোলনকারীর জন্য। যদি বলা হয় এই 35 আন্দোলনকারীরা কি অবদান রাখছে, 35 আন্দোলনকারীরা অবদান রাখছে অনেক। আমার বন্ধু, আমার সহপাঠী ময়মনসিংহের সমন্বয়ক, তার উপর হামলা হয়েছে। এই বৈষম্যহীন সরকারে আমরা বৈষম্যহীন থাকতে চাই, কিন্তু বৈষম্যর গণ্ডি দূর না করে আমাদের উপর হামলা করা হয়েছে। এই পুলিশ বাহিনী আমাদের উপর টিয়ার সেল নিক্ষেপ করেছে। আমি বৃহত্তর ময়মনসিংহের পক্ষ থেকে আমার সমন্বয়কের উপর হামলা হওয়ার জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত 35-এর প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। যতক্ষণ পর্যন্ত না 35-এর প্রজ্ঞাপন জারি হচ্ছে, আমরা রাজপথ থেকে নড়ছি না। আমার বন্ধু হামলার শিকার হয়েছে, তার উপর লাঠি চার্জ করা হয়েছে, সে টিয়ার সেল খেয়েছে। আমার উপরও লাঠি চার্জ করা হয়েছে, তবু আমরা পিছপা হইনি। একটা ভালো এক্সক্লুসিভ রিপোর্ট দর্শক। কলকাতার ইকো পার্কে চ্যানেল 24-এর ক্যামেরায় ধরা পড়ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ কয়েকজন পার্কে ঘুরে বেড়াচ্ছে। ভালো, এটা কিন্তু মুশকিল হলো যখনই নাকি টের পাইছে যে এরকম ক্যামেরা দিয়ে শুট করা হচ্ছে, লোকজন জড়ো হচ্ছে, তখনই আবার সাথে সাথে তারা চলে গেছে। তার মানে হচ্ছে কি, এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এত প্রতাপশালী, এখন দেশে বিদেশে আসলে সত্যিকার অর্থে যতই তারা পার্কে ঘোরাঘুরি করুক না কেন, কোথাও নিরাপদ না এবং কোথাও কোনো স্বস্তি নেই। ভারতের মতন জায়গায়, কলকাতায়, সেখানেও তারা স্বস্তিতে নেই। সবসময় একটা অজানা আতঙ্ক তাদেরকে তাড়া করছে। তার মানে বুঝতে পারছেন যে তাদের পাপ এবং তাদের অপরাধ এত বেশি মাত্রায় যে তারা নিজেরাই এখন টের পাচ্ছেন যে তারা দেশে বিদেশে কোথাও নিরাপদ না। তো খবরটা হলো এই, কলকাতার ইকো পার্কের চ্যানেল 24-এর ক্যামেরায় ধরা পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অপু উকিল, হাজব্যান্ড ওয়াইফ। আর অসীম কুমার উকিল হচ্ছে সাবেক ছাত্র নেতা, এখন এমপি ছিলেন, সাবেক এমপি। আর হাজি সেলিমের এক ছেলে সহ আরো কয়েকজন। বেচারা হাজি সেলিম ধরা পড়ছে, আসাদুজ্জামান খান কামালের ছেলে ধরা পড়ছে। এখানে হাজি সেলিম বাবা হলো কারাগারে, আর ছেলেকে নিয়ে আসাদুজ্জামান খান কামাল ইকো পার্কে ঘুরে বেড়াচ্ছেন। এই অবস্থায় ক্যামেরা বন্দী হয়েছেন তারা। শনিবার সন্ধ্যায় 7:30টায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেখেন, ক্ষমতা থাকলে তারা একেবারে বাঘ, আর ক্ষমতা না থাকলে একেবারে বিলাই, সেই অবস্থা। মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি, দূর থেকে দেখে চেনার উপায় নেই যে 5ই আগস্টের আগে তারই নির্দেশে সারা দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে। ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান, সাথে থাকে ডিনারেরও ব্যবস্থা। নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল, হাজি সেলিমের ছেলে সহ আরো কয়েকজন। তবে তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি জড়ো হওয়া মাত্রই তারা দ্রুত সটকে পড়ে।
তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে। সেই সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন চ্যানেল 24 এর কাছে। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন, বাংলাদেশিরা ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম। এদিকে আসিফুজ্জামান কামালকে ধরতে দেশের 4 দফা অভিযান চালিয়েও ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু তাকে ধরতে না পেরে এর মধ্যে তার ছেলে জ্যোতি, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এখন বোঝেন, এতে তো শান্তি নেই, যতই পার্কে ঘুরে বেড়াক, সে তো ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে, এই কলকাতায়, কিন্তু ছেলে হচ্ছে ঠিকই পুলিশের হাতে বন্দী। এই অবস্থা, এই হচ্ছে আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রীদের অবস্থা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তবে আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।